ক্ষমতা আঁকড়ে থাকার অদম্য লিপ্সায় জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালানো হয়েছে ছাত্র শিক্ষক জনতার উপর। এমনকি স্বৈরাচারী সরকার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতেও চিকিৎসা নিতে বাধা দিয়েছে। তবে ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালগুলোতে দিনরাত সেবা দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। নয়তো জুলাই অভ্যুত্থানে লাশের সারি আরও দীর্ঘ হতো। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। জুলাই চিকিৎসকদের গল্প যে কোনো যুদ্ধক্ষেত্রের চিকিৎসকদের গল্পকেও হার মানায়। ফ্যাসি সরকারের নির্দেশ ছিল আন্দোলনে আহত কাউকে হাসপাতালে চিকিৎসা দেওয়া যাবে না। লাশ গুম করা হয়েছে, নষ্ট করা হয়েছে নথিপত্র। তারপরও মানবতা সেবাকে বড় ধর্ম মেনে সেদিন থেমে যাননি চিকিৎসকরা। যে পরিমাণ মানুষ আহত হচ্ছে আর কি, সবার ওইভাবে হাসপাতালে আসার সুযোগ হচ্ছে না। ফলে আমরা 18 তারিখ থেকে এই বিভিন্ন রাস্তায় বিভিন্ন পয়েন্টে আর কি, যে জায়গাগুলোতে বেশি আন্দোলন হচ্ছিল, আমরা আমাদের কয়েকটা অ্যাম্বুলেন্স নিয়ে কয়েকটা টিম ভাগ করে ফার্স্ট এইড দিতে শুরু করি। আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকেই ঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পারায় প্রচণ্ড রক্তক্ষরণে মারা গেছেন। আবার অচেনা কেউ হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন বাঁচিয়েছেন। এমন এক সংকটময় সময়ে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে মানবিক চিকিৎসকরা ঝাঁপিয়ে পড়েন জীবন বাঁচানোর লড়াইয়ে। অসংখ্য বোনেরা, এবং সবথেকে ভয়াবহ ব্যাপার ছিল যে তাদের আসলে তলপেট, যে জায়গাটা এটা খুবই সেন্সিটিভ পার্ট, সেই জায়গাতে অনেকগুলো তাদেরকে লাথি মানে পা দিয়ে আঘাত করা হয়েছে, তাদের অনেকের মাথায় আঘাত। তো এই সময়টাতে তাদেরকে যখন ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়, তখন আমাদের সেটা সৌভাগ্যই বলবো যে তাদেরকে কিছুটা সেবা দেওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। আন্দোলনের কেন্দ্রবিন্দু শাহবাগের কয়েক হাতের মধ্যেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বিশেষ দলের লোকজন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের সেবা দেওয়ার সুযোগ ছিল না সেখানে। কারো আন্ডারে কেউ রুগী নিতে চায় না, ভয়ে রুগী নিতে চাচ্ছে না। যার আন্ডারে রুগী ভর্তি হয় তারা ভয় পায়, এবং তার অনেকেরই এমন হয়েছে যে মানে আমার আন্ডারে যতগুলো রুগী ভর্তি হয়েছে সেই রুগীগুলোর ফাইল ডিবির পুলিশ এসে সেই ফাইলের ছবি উঠে নিয়ে গেছে। কার আন্ডারে কোন রুগী ভর্তি হচ্ছে ওরা এটা অবজার্ভ করতেছে। গ্রেপ্তার আতঙ্কে অনেক রুগীরা তখন ওই সময়টাতে ছিল। হাসপাতালগুলোতে এ সময় দরকার পড়ে পর্যাপ্ত রক্তের। তাৎক্ষণিক সিদ্ধান্তে চিকিৎসকরা মিলে রক্ত সংগ্রহ ও দেওয়ার ব্যবস্থা করেন। রক্ত দিতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন সাধারণ মানুষও। প্রতি পদে আমাদের জেলার সম্মুখীন হতে হচ্ছিল। আমাদের এখান থেকে ঢাকা মেডিকেলে বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে যেতে হচ্ছিল, আমাদের বেড, রিয়াজিন, বিভিন্ন ব্যাগ। মা তার মেয়েকে বাসা থেকে ডেকে নিয়ে আসছে যে তুই আয় রক্ত দে, এবং আমরা দেখে বলছে দেখেন আপনি ফিজিক্যালি ফিট না, আপনি রক্ত দিয়েন না। এখন না, আমি দিবই, এবং অনেকে জিদ করছে যে না আমি দিব, কারণ আমি কিছু করতে পারছি না, অ্যাটলিস্ট রক্ত দিয়ে যদি একটা জীবন বাঁচাতে পারি। কঠোর অবরোধের মধ্যে রাজধানীর উত্তরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি, ধানমন্ডি এসব এলাকাতেও শিক্ষার্থীদের উপর এলোপাতাড়ি গুলি চালায় প্রশাসন। ছাত্র জনতা, শিশু কেউই বাদ যায়নি এই নৃশংসতা থেকে। নজিরবিহীন এই সময়ে সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি এগিয়ে আসে বেসরকারি হাসপাতালগুলো। হেলিকপ্টার থেকে আমাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, হসপিটালের সামনে গুলি করা হয়েছে। সেই মুহূর্তে ওগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের এমপ্লয়িরা এবং আমাদের যারা জেনারেল স্টাফ ছিল তারা একটা ঢাল হয়ে দাঁড়িয়েছিল, প্রোটেক্ট করে পুরো ইমার্জেন্সি এরিয়াটাকে প্রোটেক্ট করে রেখেছিল। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।